আচ্ছা, নাইম ভাই, আসার মতো শুনতে পাচ্ছেন না? ক্লিয়ার কেমন দেখা যাচ্ছে? দেখেন তো কোনটা ক্লিয়ার ভালো দেখায়। এইভাবে ক্লিয়ার ভালো দেখায়, না লাইট বন্ধ রাখলে ক্লিয়ার ভালো দেখায়? লাইট বন্ধ রাখলে ভালো দেখায়। আর এখন দেখেন তো, এখন একই না। তো এটা লেখার লেখার পার্থক্য। আচ্ছা, দেখেন আমি এটা আরো ক্লিয়ার লিখে দিচ্ছি। ওকে, হাসান ভাই যে কালকে যে বাকি ক্লাসটা আছে, ওটা কিন্তু আমি ভিডিও করে দিয়ে দিয়েছিলাম, দেখে নিন। আর মাস্টার থেকে উদাহরণটা করে নিলে, মাস্টার থেকে উদাহরণটি করে নেন, তাহলে সুবিধা হতো। আমি ক্লাস ভিডিও দিয়ে দিয়েছিলাম। দেখেন। আচ্ছা, এই গেল মধ্য এশিয়া। দেখেন আমরা আগে ক্লাস করছিলাম দক্ষিণ পূর্ব এশিয়া, শেষ করলাম, তারপর শেষ করলাম পূর্ব এশিয়া অর্থাৎ দূরপ্রাচ্য রাষ্ট্র। সেখানে শেষ করে আমরা এখন আসলাম মধ্য এশিয়াতে। আচ্ছা, মধ্য এশিয়ার রাষ্ট্র হচ্ছে কি পাঁচটা। মধ্য এশিয়ার রাষ্ট্র হচ্ছে পাঁচটা। এই পাঁচটা হচ্ছে ওইগুলো যেগুলো রাশিয়া থেকে আলাদা হয়েছে। এই পাঁচটা রাষ্ট্র রাশিয়ার আলাদা ছিল, সোভিয়েতের আন্ডারে ছিল, 1998 সালে রাষ্ট্রগুলো আলাদা হয়। তো এই পাঁচটা রাষ্ট্র হলো, পাঁচটা কি মুসলিম রাষ্ট্র। পাঁচটাই হচ্ছে কি মুসলিম রাষ্ট্র। ম্যাপের দিকে দেখেন, আমি যদি ম্যাপের দিকে দেখি, আহ, একটু যদি দেখি, এই যে রাষ্ট্র আছে না, এইখান থেকে এইখানে টাপ দিলে এটা একটা আফগানিস্তান। তো আফগানিস্তানের উপরে এক সাইডে তাজিকিস্তান। আচ্ছা, এক সাইড হচ্ছে এই হচ্ছে তাজিকিস্তান, তারপরে এই সাইডে হচ্ছে তুর্কমেনিস্তান, তার উপরে হচ্ছে গিয়ে তাজিকিস্তান, আর তার পাশে হচ্ছে কিরগিজস্তান, তার উপরে হচ্ছে কাজাখস্তান, তার উপরে হচ্ছে কি কাজাখস্তান। এটা ম্যাপ চিনার জন্য। আর উপরে পুরোটা রাশিয়া, এই পুরো অঞ্চল রাশিয়া। তাহলে এবার দেখেন, এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয় জানতে হবে, প্রথমে রাজধানী গুলো উঠান। এই যে কাজাখস্তান রাজধানী হচ্ছে আস্তানা। আস্তানা হচ্ছে মূল রাজধানী, নূর সুলতানকে কখনো রাজধানী ধরা হয়। আস্তানা হচ্ছে কি মূল রাজধানী। নূর সুলতানকে আগে ধরা হলে, এখন আর ধরা হয় না, কারণ নূর সুলতানের পাওয়ারটা কমে গেছে 2022 সালের আহ, বিপ্লবের পরে। নূর সুলতানের এখন যেরকম পাওয়ার নাই, যার জন্য তার নামে যে এলাকাটা, সেটা এখন তোমার রাজধানী নেই। এটা আছে, এটা না দিলেও হবে, এটা বাদ দেন। শুধু আস্তানা লেখেন। লেখেন কাজাকিস্তানের রাজধানী আস্তানা। কাজাকিস্তানের রাজধানী আস্তানা। এটা টেবিল করেন। দেশ, রাজধানী, মুদ্রা, তিনটা টেবিল করেন। দেশ, রাজধানী, মুদ্রা। দেশ, রাজধানী, মুদ্রা। দেশ, রাজধানী, মুদ্রা। উপর থেকে নামগুলো লিখে আসেন। কাজাকিস্তান, কাজা কাজাখস্তান, কাজাখস্তান। রাজধানী হচ্ছে আস্তানা। মুদ্রা তেঙ্গে। মুদ্রা হচ্ছে তেঙ্গে। মুদ্রা হচ্ছে তেঙ্গে। মুদ্রা হচ্ছে তেঙ্গে। কেউই নেই। আচ্ছা, দেখেন তাহলে মুদ্রা হচ্ছে তেঙ্গে, রাজধানী হচ্ছে আস্তান। রাজধানী হচ্ছে কি আস্তান। এরপর দেখেন আহ উজবেকিস্তান রাজধানী তাসখন্দ। উজবেকিস্তান রাজধানী তাসখন্দ। বরাবর দেখেন উজবেকিস্তান এবং আহ, আচ্ছা দেখেন, উজবেকিস্তান এবং কিরগিজস্তান বরাবর সমান রাষ্ট্র। তার মানে দুইটার মুদ্রা এক, দুইটার মুদ্রার নাম এক। উজবেকিস্তান এবং কিরগিজস্তান মুদ্রা হচ্ছে সোম। উজবেকিস্তান এবং কিরগিজস্তান মুদ্রা হচ্ছে সোম। আর উজবেকিস্তান রাজধানী তাসখন্দ, কিরগিজস্তান রাজধানী বিশকেক। কিরগিজস্তান রাজধানী হচ্ছে বিশকেক। তাসখন্দ, তাসখন্দ, বড় করে রেখেছে তাসখন্দ। তাসখন্দ, 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 তাসখন্দ। উজবেকিস্তান রাজধানী হচ্ছে তাসখন্দ, কিরগিজস্তান রাজধানী হচ্ছে বিশকেক। আর উজবেকিস্তান কিরগিজস্তান বরাবর পাশাপাশি রাষ্ট্র, উভয়ের মুদ্রা একই, সোম। উজবেকিস্তান এবং কিরগিজস্তান মুদ্রা সোম। উজবেকিস্তান এবং কিরগিজস্তান মুদ্রা হচ্ছে সোম।
আচ্ছা, উজবেকিস্তান এবং কিরগিজস্তান মুদ্রা হচ্ছে সোম। এরপর দেখেন তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তানের মুদ্রা হচ্ছে মানত বা মানাত। মানাত উজবেকিস্তান মুদ্রা আছে কি মানাত। মানাত। রাজধানী আশাখাবাদ। রাজধানী হচ্ছে আশাখাবাদ। রাজধানী হচ্ছে আশাখাবাদ। রাজধানী হচ্ছে আশাখাবাদ। মুদ্রা হচ্ছে মানাত। আর রাজধানী হচ্ছে আশাখাবাদ। এবার দেখেন তাজিকিস্তান রাজধানী দুশানবে। মুদ্রা হচ্ছে সোমনি। সোমনি। মুদ্রা হচ্ছে সোমনি। সোমনি। এখানে ম উকার দেওয়া যায়, সাহেব লেখা যায় সোমনি। সমনি, সমনি না, সমনি। সমনি। মুদ্রা হচ্ছে সমনি। মুদ্রা হচ্ছে কি সমনি। মুদ্রা হচ্ছে সমনি। আচ্ছা, লেখছেন এটা? আচ্ছা, আশা করি লেখা হয়েছে। লেখা হলে দেখেন। তাহলে আবার একটু বলি, মধ্য এশিয়া হচ্ছে কোনটা? আফগানিস্তান, পাকিস্তানের উপরে, চীনের বাম পাশে। চীনের বাম পাশে এবং রাশিয়ার নিচের যে অংশটা কাস্পিয়ান সাগর। এই পাশে কিন্তু কাস্পিয়ান সাগর। এই পাশে হচ্ছে কি এই জায়গাটা, এটা হচ্ছে কাস্পিয়ান সাগর। তাহলে কাস্পিয়ান সাগরের পাশে, এই পাশে চীন, নিচে পাকিস্তান, আফগানিস্তান, উপরে রাশিয়া, এর মধ্যবর্তী যে অঞ্চল সেটাই কি বলা হয়? সেটাকে বলা হয় মধ্য এশিয়া। সেটাকে বলা হয় মধ্য এশিয়া। মধ্য এশিয়া রাষ্ট্র হচ্ছে পাঁচটা নামের শেষেই স্থান আছে। এরা মূলত সবাই জাতিতে তুর্কি টাইপের। সবাই ওইরকম তুর্কিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এরকম আর কি। আচ্ছা, তাহলে এই গেল দেশ এবং রাজধানী। দেশ এবং রাজধানী, মুদ্রা লেখা হয়েছে এগুলা। আচ্ছা, আশা করি লেখা হয়ে গেছে তখন। অনেকক্ষণ ধরেছে। আচ্ছা, এখানে যে কি নোটস গুলো দরকার বা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখান থেকে দরকার, সেগুলো হচ্ছে প্রথমেই দেখেন কাজাকিস্তান। হেডলাইন করে ছোট করে কাজাকিস্তান। কাজাখস্তান। কাজাখস্তান দেশের নাম হচ্ছে কি কাজাখস্তান। উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এবং এই তো এই কটাই তো, তাজিকিস্তান। এই পাঁচটা দেশ হলো মধ্য এশিয়ার দেশ। পাঁচটা দেশ কি মধ্য এশিয়ার দেশ। আচ্ছা। আচ্ছা, এবার আমরা ছোট করে হেডলাইন করবো কাজাকিস্তান। কাজাখস্তান তেমন কোনো তথ্য নাই, খুবই হালকা কিছু তথ্য। মেজর তেমন কোনো তথ্য না। আর মধ্য এশিয়া অতটা আলোচিত বিষয় না, কারণ মধ্য এশিয়া বিশ্ব রাজনীতিতে তেমন কোনো ভূমিকা রাখে না। আদত যেই রাষ্ট্রগুলো ল্যান্ড লক, ভূমি বিস্তৃত, সেগুলোর বিশ্ব রাজনীতিতে তেমন একটা পাওয়ার থাকে না। তো আরো একটা সহজ হচ্ছে, মধ্য এশিয়ার প্রতিটা রাষ্ট্রই ল্যান্ড লক। এটার সাথে কোনো সাগর সম্পর্ক নয়। কাশ্মীরের সম্পর্ক আছে কিন্তু কাশ্মীর সাগর না। কাশ্মীর একটা হ্রদ। এটা বড় বড় বলে সাগর বলা হয়। তার মানে এগুলো পাশে হচ্ছে ল্যান্ড লক। আর ল্যান্ড লক কান্ট্রিগুলো পৃথিবীতে তেমন একটা পাওয়ার খাটাতে পারে না। আচ্ছা, এই জন্য এগুলো তেমন গভীর আলোচনা আমাদের তার প্রয়োজন আছে। কাজাখস্তান সম্পর্কে যেটা প্রয়োজন, পৃথিবীর নবম বৃহত্তম দেশ। আচ্ছা, পৃথিবীর নবম বৃহত্তম দেশ। নবম বৃহত্তম দেশ। নবম বৃহত্তম। আর মুসলিম দেশগুলোর মধ্যে আয়তনে প্রথম। মুসলিম মুসলিম দেশগুলোর মধ্যে কি আয়তনে প্রথম। আয়তনের প্রথম।
তাহলে মুসলিম দেশ হিসেবে আয়তন প্রথম, কিন্তু বিশ্বে নবম। বিশ্বে কি নবম? বৃহত্তর দিক দিয়ে কাজাখস্তান কি বিশ্বে নবম? কাজাখস্তান বিশ্বে নবম, কিন্তু মুসলিম আয়তনে, মুসলিম দেশের আয়তনে কি কাজাখস্তান প্রথম। বাইকনুর কসড্রোম, বাইকনুর কসড্রোম, এটা তার মহাকাশ ঘাঁটির নাম। এটা অবস্থিত কাজাখস্তানে। বাইকনুর কসড্রোম মহাকাশ ঘাঁটি, রাশিয়ার মহাকাশ ঘাঁটি। এটা কি রাশিয়ার? রাশিয়ার মহাকাশ ঘাঁটি, রাশিয়ার মহাকাশ ঘাঁটি কাজাখস্তান অবস্থিত। মহাকাশ ঘাঁটি, রাশিয়ার মহাকাশ ঘাঁটি কাজাখস্তানে অবস্থিত, তৈরি করা হয় 1955 সালে। 1955 সালে, দ্যাট মিনস ওই সময় এটা রাশিয়ার অংশ ছিল, সোভিয়েত অংশ ছিল। যার কারণে কাজাকিস্তান তখন রাশিয়ার অংশ থাকার কারণে রাশিয়া এইখানে তার এই বাইকনুর কসড্রোম মহাকাশ ঘাঁটি মানেছে। এবং এই বাইকনুর কসড্রোম মহাকাশ ঘাঁটি থেকে পৃথিবীর প্রথম মানব মহাকাশ ভ্রমণ করে, সে হচ্ছে ইউরো গ্যাগরিন। তাহলে আমরা আরো একটা তথ্য পাচ্ছি, ইউরো গ্যাগরিন পৃথিবীর প্রথম মানব যে মহাকাশ ভ্রমণ করে 1961 সালে ভস্টক 6 করে। এটা লেখেন, আগে বাইকার কসড্রোম সম্পর্কে লেখেন। হ্যাঁ, এটা রাশিয়ার অধীনে ভাড়ায় চলে। এখন তারা ভাড়া দেয়, রাশিয়া ভাড়া দেয় আর কি। হ্যাঁ, কাজাকিস্তানকে ভাড়া দেয়। হুম, ওকে, 1950 সালে তৈরি করা হয়। আচ্ছা, এখান থেকে আরো একটা কি নোটস হচ্ছে গিয়ে, তাহলে এই যে মহাকাশ বাইকানুর কসড্রোম যে মহাকাশ ঘাঁটি, এইখান থেকে পৃথিবীর প্রথম মানব সে মহাকাশে ভ্রমণ করেন 1961 সালে ভস্টক 1 করে, 6 না ভস্টক 1। এটা একটা আমি লিখে দিচ্ছি তার নামটা সহ। যে মহাকাশ ভ্রমণ এই ঘাঁটি থেকে, তার নাম হচ্ছে ইউরি গ্যাগরিন। এটা 1955, 1961, ইউরো গ্যাগরিন, গ্যাগরিন 1961, ভস্টক 1। তারপরে সে ভস্টক 1 করে ভ্রমণ করে, মানে তার যে রকেটটা যেটা আছে সেটার নাম ছিল মহাকাশ যাটার নাম ছিল ভস্টক 1। ভস্টক 1 প্রথম মহাকাশ ভ্রমণ করেন ইউরি গ্যাগরিন। মহাকাশ এবং চাঁদ আগে, চাঁদ ভ্রমণ করেন নীল আর্মস্ট্রং, চাঁদ ভ্রমণ করেন নীল আর্মস্ট্রং নাসা থেকে। আর মহাকাশে প্রথম ভ্রমণ করেন ইউরি গ্যাগরিন, যিনি রাশিয়ান ছিলেন। তিনি ভ্রমণ করেন কোথা থেকে? নীল আর্মস্ট্রং আমেরিকান ছিলেন, আর ইউরি গ্যাগরিন যিনি মহাকাশে ভ্রমণ করেন। মহাকাশ মানে কি? বায়ুমণ্ডলে ভ্রমণ করেন, চাঁদে না। তো সেটা প্রথম করেছেন ইউরি গ্যাগরিন 1961 সালে। আর চাঁদে ভ্রমণ করেছিল নীল আর্মস্ট্রং 1969 সালে। নীল আর্মস্ট্রং, এটা লিখে রাখেন তাহলে। আহ, আর্মস্ট্রং, সমস্যাটা কম হবে। 1969, 1969 চাঁদে, চাঁদে। তাহলে চাঁদে প্রথম ভ্রমণ করেন নীল আর্মস্ট্রং, যেটা 1969 সালে। আর মহাকাশে প্রথম ভ্রমণ করেন ইউরো গ্যাগরিন 1961 সালে ভস্টক 1 করে। ভস্টক 1 করে। মহাকাশ এবং চাঁদ দুটো এক জিনিস না। চাঁদ পৃথিবীর একটা উপগ্রহ, চাঁদ কি পৃথিবীর একমাত্র উপগ্রহ, মানে পৃথিবীর পার। আর মহাকাশ মানে পৃথিবীর উপরে যে বায়ু শূন্যতা থাকে ওই জায়গাটাকে বোঝায়। আচ্ছা, আচ্ছা, এই বলতে গেল কাজাকিস্তানের গুরুত্বপূর্ণ তথ্য। এর বাইরে তেমন কাজাকিস্তানের গুরুত্বপূর্ণ তথ্য নেই। আচ্ছা, ইমাম লেখা হয়েছে। আচ্ছা, হাসান ভাই এগুলো লিখছেন সব? মহাকাশ ইউরিক একদিন আর চাঁদ নীল আর্মস্ট্রং, সাল এবং যান বহনটার নাম। আচ্ছা, আচ্ছা, এবার, আচ্ছা, এরপরে কিরগিজস্তান নিয়ে মাত্র একটা আলোচনা আছে। 2005 সালে, 2005 সালে কিরগিজস্তানে টিউলিপ বিপ্লব হয়। টিউলিপ, টিউলিপ বিপ্লব হয়। টিউলিপ একটা ফুলের নাম। 2005 সালে
কিরগিজস্তান, এই দেশটা হবে কিরগিজস্তান, কিরগিজস্তানে 2005 সালে কিরগিজস্তানের টিউলিপ বিপ্লব হয়। তৎকালীন যে ওদের যে প্রধানমন্ত্রী থাকে আকায়েবের বিরুদ্ধে, আকিয়াব বা আকায়েব টাইপের তার নাম ছিল। এটা হয়েছে সে দেশে দুর্নীতি বা মূল্য বৃদ্ধির কারণে। আর টিউলিপ নামটা হয়েছে কারণ বিপ্লবটা হয়েছিল মার্চ মাসে। মার্চ মাসে বিপ্লব হওয়ার কারণে ওই সময় ওই দেশে টিউলিপ ফুলটা খুব ভালোই প্রচারিত, খুব নামি দামি ফুল। তো ওই ওই টাইমটা ওই ফুলটা ফোটে। তো ওই এই যে আকায়েব যে সরকারটা আছে, ও আবার একটু তাচ্ছিল্যের সহিত বিপ্লবটাকে ওই হাসিনার মতো একটু দমন করার জন্য ওই টিউলিপ বলছিল। হাসি খুশি মানে টিউলিপ বিপ্লব বলছিল। তো পরবর্তীতে ওর পতন হয়, সে রাশিয়াতে পালিয়ে যায়। এরপর থেকে টিউলিপ বিপ্লব হিসেবে সারা বিশ্বের নাম হয়ে যায়। এর বাইরেও 2005-এ 2010-এ একটা বিপ্লব হয়, সরকার আবার পালায়। 2020 সালে কিরগিজস্তানে আবার বিপ্লব হয়, আবার সরকার পালায়। কিরগিজস্তানে কয়েকদিন পর পর বিপ্লব হয়। অবস্থা হয়ে গেছে কিরগিজস্তান মানুষ। আচ্ছা, অদূর যাওয়ার দরকার নেই। আমাদের উল্লেখযোগ্য যে বিপ্লব সেটা হলো 2005 সালে। উল্লেখযোগ্য বিপ্লব হচ্ছে 2005 সালে টিউলিপ বিপ্লব, এর মনে রাখতে হবে। আচ্ছা, এর বাইরে আরো কিছু থাকে। অরেঞ্জ বিপ্লব হয় যে ইয়াতে, ইউক্রেনে। ওইটা আলোচনা যখন আমরা ওই ইউরোপে যাবো তখন হয়ে যাবে। আচ্ছা, তাহলে 2005 সালে টিউলিপ বিপ্লব হয়। কি হয়েছে, টিউলিপ কেন বলা হয়? কারণ ওই ওই সময় টিউলিপ ফুল যেহেতু মার্চ মাস হয়েছিল, ওই সময় টিউলিপ ফুল ফোটে এই একটা কারণ। আর একটা কারণ, সরকার চাচ্ছিল কারণ তাদেরকে টিউলিপ বলেছিল বিপ্লবটাকে, সেটা নামটা পরে ফেমাস হয়ে যায়। এই, আচ্ছা, এটা গেল। এরপরে উজবেকিস্তানের তাসখান। তাসখান তাসখান শহরকে বলা হয় সিটি অফ ফাউন্টেন। তাসখান তাসখান হচ্ছে উজবেকিস্তানের রাজধানী। সিটি অফ ফাউন্টেন, ফাউন্টেন ফাউন্টেন্স। দ্যাট মিনস ফাউন্টেন্স মানে কি? ফোয়ারা, ফোয়ারার শহর, ফোয়ারার শহর। ফাউন্টেন মানে কি? ফোয়ারার শহর। কেন ফোয়ারা? শুধু এই এক তাসখন্দে ফোয়ারা আছে। এই একটা শহরে ফোয়ারা আছে প্রায় 200 ফোয়ারা। একটা রাজধানী শহরে 200 ফোয়ারা আছে। তো এত বেশি ফোয়ারা, তার মানে এটা তো আমাদের মতো ঢাকার মতো জনবহুল শহর না, বা অত বড় আয়তন, অত বড় শহর না। তারপরও ওই শহরটাতে 200-র মতো ফোয়ারা আছে, 200-র মতো ফোয়ারা আছে। এবং এদের একটা ফোয়ারা দিবস আছে। এরা প্রতি বছরের 1ই মে, 1লা মেতে ফোয়ারা দিবস পালন করে। তার মানে ফোয়ারাটা এদের একটা সংস্কৃতির উল্লেখযোগ্য অংশ হয়ে গেছে। তো এই জন্য এই তাসখান শহরকে বলা হয় কি? সিটি অফ ফাউন্টেন্স বা ফোয়ারার শহর। ফাউন্টেন্স এর বাংলা হচ্ছে ফোয়ারা। সিটি অফ ফাউন্টেন্স বা ফোয়ারার শহর। সিটি অফ ফাউন্টেন্স বা ফোয়ারার শহর। রিল্যাক্সেন। ওকে, তাহলে এই গেল আমাদের মধ্য এশিয়ার মোটামুটি বলা যায় আলোচনা শেষ। মধ্য এশিয়ার এর বাইরে তেমন উল্লেখযোগ্য আলোচনা নেই। আলোচনা আছে কিন্তু সেগুলো উল্লেখযোগ্য না। ওইসব আলোচনা না করাটাই বেটার। শুধু সময় যাবে বা অত তথ্য প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আমাদের মধ্য এশিয়া যখন আমরা শেষ করি, তখন আমাদের পাশে যে দেশ আছে সেটা হচ্ছে গিয়ে তুর্কিমিনিস্তানের নিচে যে দেশটা থাকে এই পাশে, সেটা হয় ইরান। সেটা কি? ইরান। তো ইরানকে কেন্দ্র করে এবার আমরা কিছু আঞ্চলিক সংগঠন নিয়ে আলোচনা করবো। কিছু আঞ্চলিক সংগঠন আছে, আজকে 3টে সংগঠন নিয়ে আলোচনা করা হবে, সময় যদি থাকে। তো কিছু আঞ্চলিক সংগঠনে যাব। প্রথমে আছে ইরান। আহ হ্যাঁ, ইরানকে দিয়ে আলোচনা শুরু করা যেতে পারে। আচ্ছা, ইরানকে কেন্দ্র করে একটা আঞ্চলিক সহযোগী সংস্থা আছে, যার সভাপতি ইরান। তো সেটা হচ্ছে গিয়ে আকু। সেটাকে বলা হয় কি? আকু। দেখেন হেডলাইন কোন? আকু, সহযোগী সংস্থা। মানে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগী সংস্থা। ঠিক আছে? এটা অর্থনৈতিক সহযোগী সংস্থা। যদি আমরা এটা বলি, এটা কোন ধরনের সংগঠন? অর্থনৈতিক, অর্থ, হ্যাঁ হ্যাঁ, এটা কথা আমি ফুল মিনিং বলেছি। এটা এশিয়ার ভিতরে। আমি ওই যে দেশ বিষয়ে এশিয়ার গুলো আসলে বলি। অর্থনৈতিক সহযোগী, সহযোগী সংস্থা, সহযোগিতা বিষয়ক সংস্থা, বিশেষ সংস্থা। মানে আমাদের মধ্য এশিয়া শেষ, আমরা একটু বাইরে যাচ্ছি, এবার পাশে যাচ্ছি, নিচে পাশে ইরান ছিল। দেখেন, আচ্ছা, আকুর ফুল মিনিংটা করতে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আসলে এটা কি এশিয়ান অন্য কিছু। ফুল মিনিং হচ্ছে এশিয়ান, আচ্ছা, এশিয়ান ক্লিয়ারিং, ক্লিয়ারিং
ইউনিয়ন। ইউনিয়ন এশিয়ান ক্লিয়ারিং, দেখেন এর নামটা এশিয়ান দেওয়াই আছে, এশিয়ান দেওয়া, দ্যাট মিনস এটা এশিয়ান, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন। তার মানে এটা এই ক্লিয়ারিং বলতে বলছে মুদ্রার যে মানে এইটা হচ্ছে এরকম একটা জিনিস, মানে উভয় রাষ্ট্রগুলোর ভিতরে বাণিজ্য গুলাকে একটু সহযোগিতা করা, হতে পারে যে লেনদেন রয়ে গেছে, লেনদেন থেকে আমরা একটু সুদের হার কমালাম বা বিভিন্ন, এই যে সদস্য, এটা হচ্ছে সদস্য তাদের ভিতরে অর্থনৈতিক লেনদেনটাকে সহজ করা, এটা মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক লেনদেনকে সহজ করা ডলারের বিপরীতে। তাহলে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এর সদর দপ্তর কোথায়? তেহরান, ইরান। সদর দপ্তর কোথায়? তেহরান, ইরান। তো ইরানের নামটা যখন চলে আসে লেখেন ইরানের রাজধানী হচ্ছে তেহরান, ইরানের রাজধানী হচ্ছে তেহরান, মুদ্রা রিয়াল। ইরান যখন আমরা বলে ফেললাম তো সাধারণ লেখেন ইরানের রাজধানী তেহরান, মুদ্রা রিয়াল। আর এর সদর দপ্তর হচ্ছে কি তেহরানে, সদর দপ্তর তেহরান। এই যে এশিয়ান ক্লিয়ারিং সংগঠনের, হ্যাঁ আকুর সদর দপ্তর তেহরান, সদর সদর হচ্ছে কোথায়? তেহরান। আর ইরানের রাজধানী লেখেন, ইরানের রাজধানীর সাথে লেখেন ইরানের রাজধানী তেহরান, মুদ্রা রিয়াল, মুদ্রা রিয়াল, পূর্ব নাম পারস্য। আচ্ছা ইরান নিয়ে একটু আলোচনা তারপর করবো, এর বাইরে একটু যেন আলাদা আলোচনা আছে, আপাতত রাজধানীটা লেখে রাখেন। আচ্ছা এটা গেল। আচ্ছা তাহলে এটা গেল, আমরা জানতে পারলাম। আচ্ছা ইরানটা রেখে দেন, আমরা ইরানটাকে আলাদা একটু আলোচনা করি, ইরানের একটু লম্বা আলোচনা আছে, তো ইরানের যুদ্ধ সহ অনেক বিষয় আছে। তো আকর সদর দপ্তর, আকর হচ্ছে একটি অর্থনৈতিক সহযোগী সংস্থা এবং এর পুরো নাম হচ্ছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, এবং সদর দপ্তর হচ্ছে কোথায়? তেহরানে। সদর দপ্তর হচ্ছে তেহরানে। এর মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 9টা, সদস্য হচ্ছে 9টা, 9টি সদস্য দেশ, 9টি সদস্য দেশ, 9টি সদস্য দেশ, 9টি সদস্য দেশ। এটা চিনার একটা সহজ উপায় আছে, যদি আপনি সাউথ এশিয়ান রাষ্ট্রগুলোকে চিনা যায়, সাউথ এশিয়ান রাষ্ট্রগুলোকে আমরা চিনতে পারি, দেন এটাকে আমরা সহজ চিনতে পারবো। ওয়ার্ল্ড পার্টিসিপেন্ট অফ, আচ্ছা আমরা যদি এর সদর অর্থাৎ সাউথ এশিয়ার রাষ্ট্রগুলো চিনতে পারি তাহলে খুব সহজ আমরা গিয়ে ফাইন্ড আউট করতে পারবো, খুব সহজে ফাইন্ড আউট করতে পারবো। আচ্ছা এটা খুব ক্লিয়ার করে বলি, বেশ কিছু জায়গায় বেশ কিছু তথ্য মতে ইরান যেহেতু আরব কান্ট্রি, ইরানের ভাষা ফার্সি, তারপরে যারা আরবি না, তো আরব না হওয়ার কারণে অনেক সময় তাদেরকে পশ্চিম এশিয়ার ভিতর নেওয়া হয় না, তাদেরকে দক্ষিণ এশিয়া মানে আমাদের সাথে দিয়ে দেওয়া হয়। সেই হিসাবটা বলাতে পারি, সেটা না করে এভাবে করা যায় যে আফগানিস্তান বাদে, সহজে আফগানিস্তান বাদে দক্ষিণ এশিয়ার যে 7টা রাষ্ট্র, আফগানিস্তান বাদে দক্ষিণ এশিয়ার 7টা রাষ্ট্র, মায়ানমার এবং ইরান, এভাবে বলা যায়। এই 9টা রাষ্ট্র, আফগানিস্তান বাদে দক্ষিণ এশিয়ার 7টা রাষ্ট্র, মায়ানমার এবং ইরান, এই 9টা হচ্ছে আকুর সদস্য, এই 9টা হচ্ছে কি আকুর সদস্য। আচ্ছা আমি 7টা রাষ্ট্র কি আমি তাহলে একটু সহজে বলি, দেখেন আহ, দক্ষিণ এশিয়ার 7টা রাষ্ট্র, তো প্রথমে তো আমরা বাংলাদেশ ধরি, বাংলাদেশ, উপরে আছে নেপাল, তারপর আছে ভুটান, তারপর আছে ভারত, পাকিস্তান, নিচে আছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, তার নিচে আছে মালদ্বীপ। এরপর আছে এইগুলো 7টা, 1 2 3 4 5 6, এই 7টা হলো দক্ষিণ এশিয়ার, আর দুটো হচ্ছে গিয়ে একটা আমাদের প্রতিবেশী মিয়ানমার এবং ইরান। ইরান যেহেতু তার সদস্য, তার মানে ইরান অবশ্যই অবশ্যই তাদের এটা সদস্য দেশ, যেহেতু সদস্য ইরানি। এর বাইরে মায়ানমার আমাদের পাশে, আর বাকি 7টা হচ্ছে দক্ষিণ এশিয়া, বাকি 7টা দক্ষিণ এশিয়া। চেনার জন্য খুব সহজেই দক্ষিণ এশিয়ার আফগানিস্তান বাদে 7টা দেশ এবং মায়ানমার, ইরান। দক্ষিণ এশিয়া আফগানিস্তান বাদে 7টা দেশ, মায়ানমার এবং ইরান, মায়ানমার এবং ইরান। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, এটাকে বাংলা এটাকে আকু বলে, আকুটাকে বলে রাখবেন, আকু বলে, বাংলা কি বলে? আকু বলে, বাংলাটাকে আকু বলে। বাংলাটাকে আকু বলে। আচ্ছা এরপর না এর প্রতিষ্ঠা সালে, এর প্রতিষ্ঠা হয় কত সালে? 1974 সালে প্রতিষ্ঠা হয়, 1974 সালে প্রতিষ্ঠা কত সালে? 1974।
1974 সালে প্রতিষ্ঠা লাভ করে। 1974 সালে, 1974 সালে প্রতিষ্ঠা লাভ করে। আচ্ছা, এটা গেল। তাহলে প্রতিষ্ঠা 1974। আচ্ছা, ওভারঅল এইটাই হচ্ছে কি আকুর মূল আলোচনা। আকুর মূল আলোচনা হলো এটা, এর বাইরে আকুর তেমন আলোচনা গুরুত্বপূর্ণ নেই। বা এর মহাশয় এগুলো তো গুরুত্বপূর্ণ না। ওকে। আচ্ছা, এর বাইরে যত আমাদের ইরান রাষ্ট্র বাদ পড়ে গেছে, ইরান নিয়ে আমরা খুব সংক্ষেপে একটু আলোচনা করি, খুব সংক্ষেপে একেবারে। আচ্ছা, ইরান, ইরান পূর্ব নাম, ইরান পূর্ব নাম হচ্ছে গিয়ে পারস্য। পূর্ব নাম পারস্য, পারস্য। ইরান পূর্ব নাম হচ্ছে পারস্য। রাজধানী বলেছিলাম তেহরান, আবারও বলছি, যেটা অন্য তোকে লাগতেছে তেহরান। মুদ্রা রিয়াল, মুদ্রা হচ্ছে রিয়াল, মুদ্রা হচ্ছে রিয়াল। আচ্ছা, আচ্ছা, ইরানে একটা উল্লেখযোগ্য বিপ্লব আছে, সেটাকে বলে ইসলামিক বিপ্লব। আদৌ তো সেটা শিয়া বিপ্লব, ইসলামিক বিপ্লব সেটাকে বলা হয়। সেই বিপ্লব হচ্ছে 1979 সালে ইসলামিক বিপ্লব। এটা ইসলামিক বিপ্লব 1979, 1979 সালে ইসলামিক বিপ্লব হয়। কত সালে? 1979 সালে ইসলামিক বিপ্লব হয়, 1979 সালে। এবং শেষ বাচ্চা ছিলেন, শেষ বাচ্চা 1979 সালে বিপ্লবের পরে তার পতন হয় রেজা শাহ পাহলভি। রেজা শাহ পাহলভি, রেজা শাহ পাহলভি, রেজা শাহ পাহলভি। শেষ বাচ্চা ছিলেন রেওজা, না রেওজা হয়ে গেছে, রেজা শাহ পাহলভি। রেজা শাহ পাহলভি, রেজা শাহ পাহলভি, রেজা শাহ পাহলভি। এই যে 19 সালে পতন হয়, 1979 সালে ইনি শেষ বাচ্চা ছিলেন, মানে 1979 সালে তার পতন হয়, 1979 সালে তার পতন হয়। আচ্ছা, এর বাইরে যেহেতু বর্তমান সময় যুদ্ধ রয়েছে, এটা নিয়ে হালকা একটু আলোচনা। এটা গেল কিনোটস গুলো। পারস্যের সবচেয়ে মেইন যে কিনোটস গুলো, কিনোটস মানে মূল তত্ত্ব, কিনোটস মানে কি মূল তত্ত্ব। আচ্ছা, এর বাইরে আসেন। ইসরায়েল, ইসরায়েল যে ইরানে যে সাম্প্রতিক হামলাটা হয়েছে, তাদের সেই অপারেশন নাম অপারেশন রাইজিং লায়ন। সাম্প্রতিক, এভাবে লেখেন, সাম্প্রতিক ইরানে ইসরায়েলের অপারেশনের নাম, ইরানে ইসরায়েল অপারেশন নাম রাইজিং লায়ন, রাইজিং, রাইজিং লায়ন, রাইজিং লায়ন, রাইজিং লায়ন। সাম্প্রতিক ইরান, ইরানে ইসরায়েল অপারেশন নাম, ইরান, হ্যাঁ, ইরানে ইসরায়েল অপারেশন হচ্ছে রাইজিং লায়ন। ইরানে ইসরায়েলের অপারেশন নাম হচ্ছে রাইজিং লায়ন। ইরানের ইসরায়েলের অপারেশন নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। আর ইরান যেটা ইসরায়েলে করেছে সেটার নাম হচ্ছে ট্রু প্রমিস, ট্রু প্রমিস, অপারেশন ট্রু প্রমিস, ট্রু প্রমিস। ইরান যেটা ইসরায়েলে করেছে সেই অপারেশন নাম হচ্ছে প্রমিস, অপারেশন ট্রু প্রমিস, অপারেশন, শেষ হয়ে গেল কোর্স। এই সমস্যাটা কি বুঝলাম না।
আমি কথা কইতেছি না এমন। এই স্যার কথা শুরু করছে দেখেন। আচ্ছা, তাহলে এটা লেখেন। তাহলে ইসরায়েল যে ইরানের যে অপারেশনটা করছে সেটা, হ্যাঁ, হ্যাঁ, ও ফোন মিউট করা না। আচ্ছা, ইসরায়েল যে ইরানে যে হামলাটা করছে সেটার নাম হচ্ছে অপারেশন রাইজিং লেভেল, আর ইরান তার প্রতিশোধ নিতে যেটা করছে অপারেশন ট্রু প্রমিস। অপারেশন ট্রু প্রমিস, এই অপারেশনটার নাম। আচ্ছা, আচ্ছা, এর বাড়ি তেমন গুরুত্বপূর্ণ নেই, তারপর কিছু নাম আছে একটু দেখে নিন। সাম্প্রতিক যে তথ্যগুলো আছে সেখানে তাদের যে ওই যে ফাতাহ আছে, হাইপারসোনিক যে ইরান যেটা করছে সেটা হচ্ছে ট্রু প্রমিস। ট্রু প্রমিস, ট্রু প্রমিস, ট্রু প্রমিস, ট্রু প্রমিস, এই নিচে দেখেন। আর ওই যে তাদের কিছু হাইপারসোনিকের নাম আছে, তাদের ফাতা আছে বা আর কিছু হাইপারসোনিক আছে, এগুলো বর্তমান সাম্প্রতিক কিছু দেখলে পেয়ে যাবেন। আমি দেখে নিলাম একটা হাইপারসোনিক নাম বসে রাখলে হবে, আর লাগবে না। বুঝছেন? ট্রু প্রমিস। আচ্ছা, আচ্ছা, তাহলে সাম্প্রতিক তাহলে আলোচনা করবো একসাথে। আচ্ছা, এই পর্যন্ত তাহলে রাখেন। তাহলে ইরানের এর বাইরে আমাদের অত গভীর তথ্য প্রয়োজন নেই। এগুলো হচ্ছে কি নোটস গুলো। আচ্ছা, এরপরে আসেন। তাহলে আমরা আবার একটু এশিয়াতে ব্যাক করি, মানে আমাদের সাউথ এশিয়াতে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে একটা সংগঠন আছে, সেটাকে বলা বিমস্টেক। বিমস্টেক, এগুলো বিমস্টেক, বিমস্টেক, সেটা বলে কি বিমস্টেক। এটা হচ্ছে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আঞ্চলিক সহযোগিতা সংস্থা বলতে পারেন, আন্তরিক বাণিজ্যিক বা বিভিন্ন বিষয়ে সহযোগী সংস্থা এটা। এটাও আঞ্চলিক সহযোগী সংস্থা। আচ্ছা, এর ফুল মানে কি আছে? বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল টেকনিক্যাল অ্যান্ড এডুকেশনাল কোঅপারেশন। এডুকেশনাল কোঅপারেশন, এই পুরো সংগঠনটার, মানে এই সংগঠনটার পুরো ফিল্মিং হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড এডুকেশনাল কোঅপারেশন, এডুকেশনাল কোঅপারেশন।
আচ্ছা, একটু ভুলে গেছে, এটা এডুকেশন হবে না, এটা হবে ইকোনমিক। বাকি সব ঠিক আছে। ইকোনমিক, ইকোনমিক কভারেজ তার হলো কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। টেকনিক্যাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বে অফ বেঙ্গল বলতে বঙ্গোপসাগরকে বোঝাচ্ছে, ইনিশিয়েটিভ বলতে উদ্যোগকে বোঝাচ্ছে, মাল্টি সেক্টর বলতে বোঝাচ্ছে বহুমুখী ক্ষেত্র বোঝাচ্ছে। সেই ক্ষেত্রগুলো কেমন হতে পারে? টেকনিক্যাল, টেকনিক্যালকে আমরা নিতে পারি তথ্য প্রযুক্তিগত, ইকোনমিক অর্থনৈতিকগত, সহযোগী। কর্পোরেশন মানে কি? সহযোগী সংস্থা রয়ে বোঝায়। তাহলে বিমস্টেক মানে হচ্ছে কি? বে বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। দেখা হয়েছে? ইকোনমিক কোঅপারেশন। ওকে। আচ্ছা, এরপরে এই সংগঠনটার প্রতিষ্ঠা হয় 1997 সালে। 1997 সালে প্রতিষ্ঠা হয়। কত সালে? 1997 সালে। বিমস্টেক 97 সালে ব্যাংককে। ব্যাংকক প্রয়োজন না, 1997 সালে। অর্থাৎ বিমস্টেকের প্রতিষ্ঠা হয় 1997 সালে। আচ্ছা, এটা লেখা হয়ে গেলে এখন এই এর সদর ঢাকাতে। বিমস্টেকের সদর দপ্তর কোথায়? ঢাকা। সদর দপ্তর হচ্ছে ঢাকা। সদর দপ্তর ঢাকা। সদর দপ্তর ঢাকা। সর্বশেষ লাগছে না, সদর দপ্তর। হ্যাঁ, প্রতিষ্ঠা হয় ব্যাংককে। প্রতিষ্ঠা হয় ব্যাংককে। সদর দপ্তর ঢাকা। সদর দপ্তর হচ্ছে ঢাকা। সদর দপ্তর হচ্ছে কোথায়? ঢাকা। সদর হচ্ছে ঢাকাতে। আচ্ছা, এর সর্বশেষ, সর্বশেষ সম্মেলন বা সামিট যেটাকে বলা হয়, সেটা হয়েছে কত সালে? ষষ্ঠ সম্মেলন। সর্বশেষ ষষ্ঠ সম্মেলন। ষষ্ঠ সম্মেলন হয় ব্যাংককে। ব্যাংককে এপ্রিল 2025। বর্তমান সভাপতি বাংলাদেশ। বর্তমান বিমস্টেকের সভাপতি বাংলাদেশ। সভাপতি বাংলাদেশ। বর্তমান বিমস্টেকের সভাপতি হচ্ছে বাংলাদেশ। মানে আগামী আয়োজনটা, আগামী সামিটের আয়োজনটা বাংলাদেশ হবে। বর্তমান সভাপতি হচ্ছে কি? বাংলাদেশ। এর ষষ্ঠ সম্মেলন বা সর্বশেষ যে সম্মেলন সেটা হচ্ছে কোথায়? ব্যাংককে এপ্রিল 2025, মানে এই বছরই হয়েছে। এই বছর কয়েক মাস, এই 2-3 মাস আগে হলো বিমস্টেকের সম্মেলন। আচ্ছা, এবার শুনছো বিমস্টেকের আসল রাষ্ট্রগুলো কি? আমরা বলছিলাম যে যেই রাষ্ট্রগুলো বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বা যেসব রাষ্ট্রগুলোর বাণিজ্য বঙ্গোপসাগরের মাধ্যমে হয় সেই রাষ্ট্রগুলোর সহযোগী সংস্থা হলো বিমস্টেক। সহযোগী সংস্থা বা বিমস্টেক। তাহলে এবার একটু আসি। তাহলে বাণিজ্য এবং এই বঙ্গোপসাগর তীরবর্তী রাষ্ট্র কোনটা? আমরা যদি হালকা একটু ম্যাপে এবার একটু লুক দিই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। হালকা একটু ম্যাপের দিকে যাই। দেখেন, আমরা যদি এটাকে ভারত ধরি, এটাকে যদি ভারত ধরি, এই তো ভারতটা বের হয়। এটাকে যদি আমরা ভারত ধরি, আচ্ছা, এটা বের হয়। আর এইবার যদি আমরা বাংলাদেশ ধরি, এটাকে যদি আমরা বাংলাদেশ ধরি, আচ্ছা, আর ঠিক এই পাশে আমাদের আছে কি? মিয়ানমার। এবং এইটাও কি? বঙ্গোপসাগর ঘেঁষা। এবং তার ঠিক এই পাশে লাওস থাকলো,
থাইল্যান্ডও কি বঙ্গোপসাগর পেয়েছে, থাইল্যান্ডে কি বঙ্গোপসাগর পেয়েছে। আর উপরে এখানে নেপাল আছে এবং এটা ভুটান আছে, আর নিচে একটা দেশ আছে শ্রীলঙ্কা। সো একটু ম্যাপে লুক দিই। এখানে শ্রীলঙ্কা অবশ্যই এই যে বঙ্গোপসাগর কাছের দেশ, একেবারে বঙ্গোপসাগর ঘেঁষা না কিন্তু তার বাণিজ্যের বঙ্গোপসাগর হয়ে ওঠে। ভারত তো অবশ্যই বঙ্গোপসাগর দেশ, বাংলাদেশ বঙ্গোপসাগর দেশ, পাশে মায়ানমার বঙ্গোপসাগর দেশ, পাশে থাইল্যান্ড রাষ্ট্রটা এই যে মায়ানমার নিচ দিয়ে এসে এটাও বঙ্গোপসাগর পেয়ে গেছে, থাইল্যান্ড কি বঙ্গোপসাগর পেয়ে গেছে। তাহলে এই পাঁচটা আমরা দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, পাঁচটাকে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা বঙ্গোপসাগর দেশ। আর দুটো হলো ল্যান্ডলক কান্ট্রি, ল্যান্ডলক কান্ট্রি আবারও বলি যেগুলোর সাথে কোনো সাগরের সম্পর্ক নেই, ল্যান্ডলক কান্ট্রি। তাহলে এই নেপাল এবং ভুটানকে কেন বিমস্টেকের আন্ডারে না হলো? কারণ এই নেপাল ভুটানের এই যে বাণিজ্যটা সেটা হয় বাংলাদেশের বন্দর হয়ে, না হয় বাংলাদেশের, না হয় ভারতের বন্দর হয়ে তাদের বাণিজ্যটা হয়ে থাকে। সো তারা এই সাগরের, ভুটানের ক্ষেত্রেও সেম কাহিনী। সুতরাং তারা এই সাগরগুলো, এই সাগরটার উপরে নির্ভরশীল। এই জন্য এই সাতটা রাষ্ট্রকে হচ্ছে কি বিমস্টেক সদস্য। তাহলে আমরা এটা খুব সহজেই সাত রাষ্ট্রকে চিনে রাখি, শুরু করি আমরা শেষ থেকে শুরু করতে পারি। শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল, ভুটান। খুব সহজে ম্যাপ থেকে চেনার জন্য। শ্রীলঙ্কা, হ্যাঁ মোট সাতটা রাষ্ট্র, সদস্য দেশ মোট সাতটা, সদস্য দেশ সাতটা। শেষ থেকে শুরু করে শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, মায়ানমার এবং থাইল্যান্ড। শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, মায়ানমার এবং থাইল্যান্ড। মায়ানমার এবং থাইল্যান্ড ম্যাপটা দেখলে আরো ক্লিয়ার হবে। থাইল্যান্ডটা মূলত মায়ানমারের নিচে একেবারে বঙ্গোপসাগর সাথে, মায়ানমারের নিচে এখানে থাকে ও বঙ্গোপসাগর সাথে একেবারে। তো এই সাতটা রাষ্ট্র হচ্ছে গিয়ে পাঁচটা থাকবে বঙ্গোপসাগর ঘেঁষা, আর দুটো হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি যাদের বাণিজ্য বঙ্গোপসাগর উপরে নির্ভরশীল। তো এই সাতটা হলো গিয়ে বিমস্টেক। তাহলে আমরা আসি আবার শ্রীলঙ্কা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল, ভুটান, থাইল্যান্ড, নেপাল, ভুটান, থাইল্যান্ড। সদস্য। এই যে বিমস্টেক সদস্য, বিমস্টেকের সদস্য, বিমস্টেকের সদস্য দেশ কয়টা? সাতটা। বিমস্টেকের সদস্য দেশ সাতটা, বিমস্টেকের সদস্য দেশ হচ্ছে সাতটা। আচ্ছা, এই সদস্য দেশগুলোর নাম লাগছে রাসেল ভাই? আচ্ছা, তাহলে আমাদের বিমস্টেকের ওভারঅল আলোচনা এখানে শেষ। তাহলে আমরা বুঝলাম যে বিমস্টেক একটা আঞ্চলিক সহযোগী সংস্থা, বাণিজ্য কেন্দ্রিক, যেহেতু এটা সাগরের বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে উঠছে, এবং বর্তমান সভাপতি দায়িত্বে আছে বাংলাদেশ। এইবার আমরা ওভারঅল বলতে গেলে আমাদের এশিয়ার যে এই সাইডটা, যেটাকে আমরা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব, পূর্ব এবং মধ্য এশিয়া পুরো আলোচনাকে অন কাইন্ড অফ একটা কভার হয়ে গেছে। এরপর আমরা আরবের দিকে যাবো, ইরানের পাশ থেকে আমরা শুরু করব। এবার আসলে আমাদের ইরানের পাশ থেকে শুরু করব। তো ম্যাপে যদি আমরা একটু লুক করি বা ম্যাপে যদি আমরা তাকাই, তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি যে ইরান রাষ্ট্রটা ঠিক এরকম একটা রাষ্ট্র। এইখানে পারস্য সাগর আছে, এইখানে ওমান নামে একটা রাষ্ট্র আছে, আর এইখানে আছে আরব সাগর, না এখানে ওমান উপসাগর, আর নিচে আছে যে আরব সাগর। আচ্ছা, আচ্ছা, এইখান থেকে গেলে উপরে আছে কি, এখানে একটা আরব আমিরাত নামে রাষ্ট্র আছে, এইটা হচ্ছে ওমান। আর এখান থেকে যদি আমরা বড় করে যে রাষ্ট্র করি, এটা হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ, এটা হচ্ছে ইয়েমেন। মধ্যপ্রাচ্যের এটা হচ্ছে সৌদি, এটা হচ্ছে সৌদি আরব। আর এখানে হচ্ছে কি, এটা হচ্ছে আরব আমিরাত। আরব আমিরাত রাষ্ট্রটা খুব ক্ষুদ্র রাষ্ট্র, এবং ঠিক ছোট করে এখানে আসছে যা কাতার, ভিতরে লিখে দিচ্ছি কাতার। এটা হচ্ছে কি কাতার, এটা হচ্ছে কাতার। এরপরে উপরে ঠিক এই কোণে আছে যা বাহরাইন, আর এখানে আছে কুয়েত, দুটো ছোট রাষ্ট্র, বাহরাইন, কুয়েত। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো, হেডলাইন আমরা করি জিসিসি, হেডলাইন করবো জিসিসি, জিসিসি। এই হেডলাইনটা কারণ জিসিসি, আমরা পুরো পশ্চিম এশিয়া আলোচনা করছি, আমরা এখন এশিয়ার পশ্চিমে যাচ্ছি, কিন্তু পুরো পশ্চিম এশিয়া আলোচনা হবে না, আমরা শুধু আজকে জিসিসি আলোচনা করবো, শুধু জিসিসি। হেডলাইন হচ্ছে জিসিসি। তাহলে এবার আসুন জিসিসি দেখি, এইখানে তো ইরান, এটা আলোচনা, ইরানের আলোচনা শেষ, আমাদের ইরানের আলোচনা আমরা যাচ্ছি না, ইরান আলোচনা যাচ্ছি না এই মধ্যে। তাহলে আসেন জিসিসি কি। জিসিসি হচ্ছে গিয়ে ফুল মিনিং যদি বলি, গালফ কর্পোরেশন কাউন্সিল, গালফ কর্পোরেশন কাউন্সিল, সরি গালফ কোঅপারেশন কাউন্সিল। গালফ ফুল মিনিংটা হচ্ছে এরকম, গালফ, গালফ
কোঅপারেশন কাউন্সিল। গালফ কোঅপারেশন কাউন্সিল। গালফ শব্দ হচ্ছে গালফ শব্দ হচ্ছে কি উপসাগর। উপসাগর। দেখেন এখানে প্রথমে পারস্য উপসাগর, তারপর ওমান উপসাগর। এই অঞ্চলগুলো দুইটা উপসাগর কেন্দ্র, একটা পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং আরব সাগর, তিনটা উপসাগর টাইপের। আচ্ছা, এগুলো হচ্ছে কি এই উপসাগরীয় অঞ্চলকে বলা হয় কি গালফ কোঅপারেশন। গালফ কোঅপারেশন কাউন্সিল। গালফ কোঅপারেশন কাউন্সিল, এদেরকে সহজে বলা হয় গালফ কোঅপারেশন কাউন্সিল। আচ্ছা, এবার ইয়েমেন আলোচনা আমরা করবো না, তাহলে লিখে রাখছি। আচ্ছা, এবার আসেন তাহলে গালফ কোঅপারেশন কাউন্সিল রাষ্ট্র কোনটা, আমাদের ইরান আলোচনা শেষ। আরবরা, আরবদের সাথে ইরানের প্রচুর সমস্যা, তার কারণে আরবদের সাথে ইরানকে না বানানোর কারণে আরবরা এদের পাশে রাষ্ট্র হওয়া ইরানকে তারা নেয় না, তাদের কোনো সংগঠন ইরানকে তারা কোনোভাবে নিতে চায় না, ইরানকে তারা রাখে না। যেমনটা তাদের আরব লীগ ইরান কিন্তু নেই। আরব লীগ এই অঞ্চলে একটা বৃহৎ সংগঠন, কিন্তু ইরান কিন্তু আরব লীগে নেই। এবং যখন বাশার আল আসাদ যখন আরব লীগের সিরিয়ার খবর ছিল, তখন তারা এই শিয়া শাসনের কারণে সিরিয়াকেও তারা আরব লীগ থেকে বের করে দিয়েছিল। তো আরব লীগের সাথে সিরিয়াদের একটা বড় সমস্যা আছে। তো তার কারণে ইরান কিন্তু জিসিসির আন্ডারে নেই। তাহলে দেখেন, জিসিসির সদস্য হলো 6টি দেশ। জিসিসির সদস্য 6টি দেশ। জিসিসির সদস্য 6টি দেশ। এইটা আঞ্চলিক বাণিজ্যিক সহযোগী সংস্থা এবং সামরিক সহ সব ধরনের সহযোগী সংস্থা। এটা বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে ওই রাষ্ট্রগুলোর ভিতরে। সদস্য হচ্ছে, আচ্ছা এর বাইরে একটা লেখেন যে প্রতিষ্ঠান হচ্ছে 1981। 1981 প্রতিষ্ঠান হচ্ছে 1981। প্রতিষ্ঠান হচ্ছে 1981। আমরা সহজে চিনব কিভাবে? পারস্য এবং ওমান উপসাগর, বা আরো বলতে গেলে আরব উপসাগর, পারস্য এবং ওমান উপসাগর ঘেঁষা, পারস্য এবং ওমান উপসাগর ঘেঁষা রাষ্ট্রগুলোকে বলা হয় ইরান বাদে জিসিসি রাষ্ট্র। এই রাষ্ট্রগুলোকে বলা হয় কি জিসিসি রাষ্ট্র। জিসিসি বলতে গালফ রাষ্ট্র, সহজে আপনার গালফ রাষ্ট্র বলা হয়, সেগুলো বলা গালফ। দেখেন আমরা ম্যাপ থেকে চিনে আসবো, আমরা উপর থেকে চিনে আসি। প্রথমে আমরা পাচ্ছি কুয়েত। এবার দেশগুলোর নাম লেখেন, আমরা এরপরে রাজধানী মুদ্রার দিকে যাচ্ছি। প্রথম দেশ দেখেন, আমরা রাজধানী মুদ্রার দিকে যাচ্ছি। তিনটা টেবিল করে, একটা হচ্ছে দেশ, রাজধানী মুদ্রা, টেবিল করে দেশ, রাজধানী মুদ্রা। একসাথে আমরা দেশ রাজধানী মুদ্রার যে আলোচনা চলে যাবো আমরা। দেশ রাজধানী মুদ্রা টেবিল করেন। দেশ রাজধানী মুদ্রা, আমরা গালফের ভিতরে একসাথে আলোচনা করে দিচ্ছি দেশ রাজধানী মুদ্রা অঞ্চলটাকে। তাহলে প্রথম দেশটা লাগেন কুয়েত, যেহেতু আমাদের সবার উপরে কুয়েত আছে, আমরা ম্যাপকে ফলো আপ করতেছি। প্রথম আসছে কুয়েত। কুয়েত, কুয়েতের রাজধানী কি? কুয়েত সিটি। কুয়েতের রাজধানী হচ্ছে কুয়েত সিটি। কুয়েতের রাজধানী হচ্ছে কুয়েত সিটি। মুদ্রা হচ্ছে দিনার। মুদ্রা হচ্ছে কি দিনার। মুদ্রা হচ্ছে দিনার। তারপরে দেখেন বাহরাইন। তারপরে দেখেন নিচে যে ম্যাপে সেটা হচ্ছে কি বাহরাইন, সেটা হচ্ছে বাহরাইন। বাহরাইনের রাজধানী কি মানামা। বাহরাইনের রাজধানী কি মানামা। মুদ্রা একই দিনার, কুয়েতের মতোই দিনার, কিন্তু এটাকে বাহরাইনি দিনার বলা, দিনার লেখলে হবে। মুদ্রা কি দিনার, বাহরাইনের মুদ্রাও কি দিনার। কুয়েতের মুদ্রাও দিনার, বাহরাইনের মুদ্রাও দিনার, কিন্তু রাজধানী হচ্ছে মানামা। মানামা বাহরাইনের রাজধানী কি মানামা। বাহরাইনের রাজধানী হচ্ছে কি মানামা। এরপর আসে বৃহৎ একটা রাষ্ট্র। এই রাষ্ট্র হচ্ছে কি জাজিরাতুল আরব, বা আরব লীগ, বা পশ্চিম এশিয়া যাই বলে, আরব অঞ্চলগুলোর সবচেয়ে বৃহৎ রাষ্ট্র। পশ্চিম এশিয়ার এই অঞ্চলের সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র, 14 লক্ষ না আরো বেশি বড় এটা রাষ্ট্র এটা। তা আসেন, সৌদি আরবের রাজধানী কি? সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ। সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ। সৌদিকে আমরা পরে আলাদাভাবে বৃহৎ আলোচনা করবো, এখন করছি না, এখন শুধু রাজধানী গুলো লেখেন। সৌদি আরবের রাজধানী হচ্ছে কি রিয়াদ। সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ। মুদ্রা হচ্ছে রিয়াল। মুদ্রা হচ্ছে রিয়াল। রাজধানী রিয়াদ, মুদ্রা হচ্ছে রিয়াল। এরপর আসেন কাতার। এরপরে যে ছোট দেশটা আছে সেটা হচ্ছে কাতার। ছোট দেশটা আছে সেটা হচ্ছে কি কাতার। কাতারের মুদ্রা, কাতারের রাজধানী হচ্ছে দোহা। কাতার রাজধানী হচ্ছে দোহা। কাতার রাজধানী হচ্ছে কি দোহা।
কাতার রাজধানী দোহা। আচ্ছা, মুদ্রা হচ্ছে রিয়াল। কাতারের মুদ্রা কি? রিয়াল। দেখেন কাতারের মুদ্রা হচ্ছে কি? রিয়াল। এরপরে এটা লেখা দেখবেন নিচে আছে কি আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। রাজধানী হচ্ছে গিয়ে আবু ধাবি, রাজধানী হচ্ছে আবু ধাবি, রাজধানী হচ্ছে কি আবু ধাবি, রাজধানী হচ্ছে আবু ধাবি। আর মুদ্রা হচ্ছে দিরহাম, মুদ্রা হচ্ছে দিরহাম। আরব আমিরাতের সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হচ্ছে আবু ধাবি, মুদ্রা হচ্ছে দিরহাম, মুদ্রা হচ্ছে দিরহাম, মুদ্রা হচ্ছে দিরহাম। এরপর শেষ রাষ্ট্রটি হচ্ছে ওমান। ওমান, ওমানের রাজধানী হচ্ছে মাস্কাট। এভাবে লেখে, মাস কাট লেখে, মাস্কাট না মাস্কাট, মাস্কাট, রাজধানী হচ্ছে মাস্কাট, রাজধানী হচ্ছে মাস্কাট। আর মুদ্রা হচ্ছে তাও রিয়াল, রিয়াল রিয়াল, ওমান রিয়াল বলুন না। তাহলে মুদ্রা হচ্ছে রিয়াল, মুদ্রা হচ্ছে রিয়াল। তাহলে এই যে ছয়টা রাষ্ট্র, ইয়েমেন কি কেন নিচ্ছে না? কারণ ইয়েমেন মূলত এই সাগর সাঁতার, ইয়েমেন এই সাইডের একটা রাষ্ট্র, বাবেল মানদেবের রাষ্ট্র। ইয়েমেনকে আমরা এই জন্য বাদ দিচ্ছি, জাস্ট চীনার জন্য বললাম যে এইটার পাশে এইটা রাষ্ট্র। তাহলে ইরান শেষ করার পর আমরা এদিকে আসার পর পাইলাম যে সাগর রাষ্ট্র, উপসাগর রাষ্ট্র কয়েকটা। তার উপসাগরের যে পাশের যে রাষ্ট্র, পারস্য উপসাগর বা ওমান উপসাগরের লাগোয়া যে রাষ্ট্রগুলো, সে রাষ্ট্রকে বলা হয় জিসিসি রাষ্ট্র। শুরু করলাম কুয়েত দিয়ে, কুয়েত, তারপর বাহরাইন, তারপর সৌদি আরব, তারপর পারস্য উপসাগর, আরব আমিরাত, ওমান, আরব আমিরাত, ওমান। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হচ্ছে কি হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, যেহেতু আমরা এই আলোচনায় আছি, তো আমরা একটু সংক্ষেপে লিখে ভাই হরমুজ প্রণালী। দেখেন এই যে জায়গাটা, এটাকে বলা হয় হরমুজ প্রণালী। ছয়টা দেশ কিন্তু আমাদের শেষ, ছয়টা দেশ। ইরানের ক্ষেত্রে এই খুব আলোচিত হয়ে থাকে হরমুজ প্রণালী। তার হরমুজ প্রণালী বরন্ত করলে এই রাষ্ট্রগুলো তেল নিয়ে বিশাল ঝামেলা হবে। তো হরমুজ প্রণালী একটু লিখে ফেলেন। যদি হরমুজ প্রণালী জিসিসির আলোচনা না, জিসিসির আলোচনা ওভারঅল শেষ। কিন্তু আমরা যেহেতু এই অঞ্চলে আছি, তো এই অঞ্চলের যে গুরুত্বপূর্ণ জায়গাটা সেটা একটু হালকা আলোচনা হয়ে যায়। হরমুজ প্রণালী, প্রণালী মানে কি? প্রণালী হচ্ছে কি দুইটা সাগর বা নদীকে সংযোগ করার সৌর জায়গা। এই যে ওমানের যে দিকটা, এটা আটটু এদিকে আসে, তো এইখান থেকে ইরানটা আসে, তো এখানে সৌর জায়গা, এখানে পারস্য সাগর, এখানে ওমান সাগর, এই যে সৌর জায়গা, এই সৌর জায়গাটাকে বলা হয় প্রণালী। আর এই প্রণালীর নাম হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী। আচ্ছা, হরমুজ প্রণালী সম্পর্কে একটু হালকা বিস্তারিত লিখি, বেশি বিস্তারিত না। তাহলে প্রণালীর কাজ কি? দুইটা সাগর বা নদীকে এক করা, আর দুইটা ভূমিকে আলাদা করা, এই ভূমি এই ভূমিকে আলাদা করা, দুইটা ভূমিকে আলাদা করা। দেখেন তাহলে সে পৃথক কাজ হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী। দেখেন তাহলে সে মিলিত করছে কাকে? পারস্য উপসাগর এবং ওমান উপসাগর। তাহলে পারস্য উপসাগর, উপসাগর প্লাস মিলিত বলতে আমি প্লাস লিখতেছি ওমান, ওমান উপসাগর। তাহলে প্রণালী হচ্ছে কি যে দুইটা সাগরকে এক করে কিন্তু দুইটা ভূমিকে আলাদা করে, দুইটা সাগরকে এক করে দুইটা ভূমিকে আলাদা করে, এখানে পারস্য হবে, দুইটা ভূমিকে আলাদা করে। তাহলে সে এবার পৃথক করছে কাকে? অবশ্যই সে পৃথক করছে ইরান এবং ওমানকে। সে পৃথক করছে কাকে? ইরান এবং ওমানকে। সে পৃথক করেছে ইরান এবং ওমানকে। হুম। তাহলে লিখবো না সে পৃথক করছে কাকে? ইরান এবং ওমানকে। তাহলে পৃথক হচ্ছে ইরান এবং ওমান, পৃথকটাকে মাইনাস দিয়ে রাখলাম। ওমান উপসাগর। হ্যাঁ, ওমান উপসাগর, ইরান মাইনাস ওমান, এই দুইটা দেশকে পৃথক করেছে। ইরান মাইনাস ওমান, মাইনাস বলতে পৃথক বোঝাচ্ছে, প্লাস বলতে এক বোঝাচ্ছে। তারপরে প্রণালী হচ্ছে কি জিনিস? প্রণালী যাকে প্রণালীর ইংলিশ স্ট্রেট, এই জিনিসটা জানা লাগবে, অনেক সময় পরীক্ষা ইংলিশে আসে। স্ট্রেট প্রণালী ইংলিশ হচ্ছে স্ট্রেট। মানে প্রণালী হচ্ছে কি এমন একটা জায়গা যেখানে দুইটা সাগর খুব সরু একটা পথ দিয়ে এক হয়, আর ওই পথটা দুইটা আবার ভূমিকা আলাদা করে। যেটা আলাদা করে সেটা হচ্ছে ইরান এবং ওমান। আর যেগুলো সাগর এক করে সেটা হচ্ছে পারস্য উপসাগর আর ওমান উপসাগর, ওমান উপসাগর। আচ্ছা, এটা জিএসসি না, এটা প্রণালীর একটা পার্ট আলোচনা। আর জিএসসির আলোচনা বা জিএসসি অঞ্চল আলোচনা আমাদের শেষ। তাহলে জিএসসি ছয়টা দেশে আলোচনা ওভারঅল হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক।
আচ্ছা, হাসান ভাই বুঝতে পারছেন কোনো প্রশ্ন আছে? কোন প্রশ্ন থাকলে করতে পারেন? ও, হাসান ভাই নাই। নাইম ভাই বুঝতে পারছেন? এমনি ওভারঅল থিওরি আজকে আলোচনা বুঝতে পারছেন? কোনো সমস্যা নাই তো নাকি? মানে বুঝতে কোনো সমস্যা নাই তো? ওকে, ঠিক আছে নাইম ভাই, ভালো থাকেন আর পড়াশোনা করেন। কালকে বাংলা ক্লাস হবে। কালকে বাংলা ক্লাস হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।